হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটির ওয়ান শট এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে মূলত আমরা বোর্ড পরীক্ষায় যে এমসিকিউগুলো এসেছে সেগুলো বাছাই করে সলভ করার চেষ্টা করতেছি। এখানে আমরা গাণিতিক সমস্যাগুলোর যথাযথ ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। তোমাদের সাথে আছি আমি সাদমান সাইফ খান আরা। চলো মূল পর্ব শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, গ্রিন কেমিস্ট্রির সূচনা কত সালে হয়েছিল? গ্রিন কেমিস্ট্রির সূচনা হয়েছিল 1991 সালে। সবুজ রসায়নের মূলনীতি কয়টি? সবুজ রসায়নের মূলনীতি হলো 12টি। কোন বিক্রিয়াটির কেসির একক পার মোল লিটার? কেসির একক বের করতে হলে আমরা মূলত উপরে উৎপাদের একক ব্যবহার করি আর নিচে বিক্রিয়কের একক নিই। তাহলে আমরা 3 নং বিক্রিয়াটির জন্য চেষ্টা করে দেখি। 3 নং বিক্রিয়াটির জন্য আমাদের এখানে উৎপাদের দিকে যদি আমরা দেখি তাহলে একক হলো মোল পার লিটার এবং এর পাওয়ার হলো 2। বিক্রিয়কের ক্ষেত্রে NO এর জন্য আমাদের মোল পার লিটার পাওয়ার হবে 2 ইনটু অক্সিজেনের জন্য মোল পার লিটার। তাহলে এখানে দেখো এটা কাটা চলে যায় সম্পূর্ণ। তাহলে এই জায়গায় কি থাকে? পার মোল লিটার, পার মোল লিটার থাকে। তাহলে সঠিক উত্তর হবে 3। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আচ্ছা, আমরা যদি কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি কেপি সমান সমান কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এনটা কি? ডেল এনটা হলো আমাদের উৎপাদের যতটুকু মোল লেগেছে মাইনাস আমাদের বিক্রিয়কে যতটুকু মোল লেগেছে সেটার বিয়োগফল। এখানে দেখো উৎপাদের জন্য লেগেছে হলো 2 মোল, বিক্রিয়কের জন্য এখানে 1 মোল এখানে 1 মোল। তাহলে আলটিমেটলি ডেল এন এর মান হয়ে যাবে 0। ডেল এন এর মান যদি 0 হয়ে যায় তাহলে এই পুরো টার্মটা কত হবে? 1। সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান হয়ে যায় 1। তাহলে কেপি ইকুয়াল টু কেসি হয়। তাহলে সঠিক উত্তর হবে খ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিক্রিয়ায় কেপি ইকুয়াল টু কেসি? আমরা ঠিক একইভাবে করে দেখব। তাহলে আমরা সঠিক উত্তর পাবো হলো ক নাম্বার, প্রথম বিক্রিয়াটি। অর্থাৎ এই বিক্রিয়াটির প্যাটার্নই আছে, এই কারণে আমরা সহজেই বলে দিতে পারি ক নাম্বার হবে সঠিক উত্তর। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটির জন্য কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কোনটি? আচ্ছা, আমরা দেখো আমরা করে ফেলি। কেপি সমান সমান লিখতে পারি কেসি আর টি, এগুলো যেহেতু ধ্রুবক এগুলোর মান একই থাকবে। এখন ডেল এনটা হলো কথা, ডেল এনটা কত হবে? এখানে আছে 2, আমরা 2 লিখে নিলাম। 2 বিয়োগ হবে হলো 1, এর থেকে বিয়োগ হবে হলো 3, তাহলে কত থাকে? তাহলে এটা হবে কত? -1। -1, এই জায়গায় -1 থাকলে এই জায়গায় 1 থাকে, হ্যাঁ -2 হবে। তাহলে সঠিক উত্তর হবে হলো 4।
দুঃখিত, এই জায়গায় কেসি দেওয়া আছে, তার মানে আমাদের প্যাটার্নটা ঠিক করে নিতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? -2 মানে কি? এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ সঠিক উত্তর হবে খ, কেসি ইকুয়াল টু কেপি ইন্টু আরটি স্কোয়ার। প্রভাবক রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তন করে। প্রভাবক রাসায়নিক বিক্রিয়ায় কি পরিবর্তন করে? মূলত সক্রিয়ণ শক্তির পরিবর্তন ঘটায়। সক্রিয়ণ শক্তি বলতে বোঝায় কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কটি অংশগ্রহণ করবে কিনা সেটার একটা শক্তির পরিমাণ। প্রভাবক মূলত এটি পরিবর্তন ঘটায়। উদ্দীপকের সম্মুখমুখী বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত? সম্মুখমুখী বিক্রিয়াটি এখানে কোনটুকু? এই যে এতটুকু হলো সম্মুখমুখী বিক্রিয়া। এখানে সক্রিয়ণ শক্তি কত দেওয়া আছে? ওয়াই। সঠিক উত্তর হবে ক নাম্বার, ওয়াই। আচ্ছা, এই প্রশ্নগুলো আগের লেখাগুলো আমরা মুছে দেই। আচ্ছা, আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফটি মূলত লগ নেওয়া হয়েছে, সক্রিয়ণ শক্তির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। লগ যুক্ত গ্রাফের ক্ষেত্রে আমরা জানি সূত্র ঢাল সমান সমান ঢাল এম সমান সমান হলো উপরে যাবে হলো সক্রিয়ণ শক্তি, উপরে যাবে সক্রিয়ণ শক্তি, নিচে যাবে হলো 2.303 আর আর হলো মোলার গ্যাস দ্রবক। যদি এখানে লন থাকতো তাহলে এই 2.303 এই টার্মটা হতো না। তাহলে আমরা যদি গুণ করে দেই, আমার এখানে ঢালের মান কত দেওয়া আছে? ঢালের মান দেওয়া আছে হলো -60 ইন্টু আমাদের 2.303 ইন্টু আমাদের হলো মোলার গ্যাস দ্রবকের মান আমরা বসাবো হলো 8.314। তাহলে আমাদের তিনটা গুণ করলে সঠিক উত্তর পাবো হলো 1148.82। তাহলে সঠিক উত্তর ক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাই। কোনটি সাম্যাবস্থার শর্ত? সাম্যাবস্থার শর্ত হলো অবশ্যই বিক্রিয়াটিকে উভমুখী হতে হবে, উভমুখিতা। পরবর্তী প্রশ্ন, কেসি এর মানের ক্ষেত্রে কোনটি সঠিক? কেসি এর মানের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? কেসি এর মানের ক্ষেত্রে এর মান 1 হতে পারে। অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিড দ্রবণের রেডক্স বিক্রিয়ায় কোনটি অটো প্রভাবক হিসেবে কাজ করে? অটো প্রভাবক হিসেবে কাজ করে আমাদের ম্যাঙ্গানিজ। আচ্ছা, একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়াটির ক্ষেত্রে Na2SO3 একটি কি? এখানে Na2SO3 টা কি হবে? এটি মূলত হবে আমাদের আবিষ্ট প্রভাবক। আচ্ছা, একটি গ্যাসীয় বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়াটি কি? বলতো পজিটিভ দেওয়া আছে, তার মানে তা ভারী। বিক্রিয়াটিতে প্রভাবকের ব্যবহার করলে কি হবে? অবশ্যই বিক্রিয়াটির হার পরিবর্তিত হবে, হয় হার বাড়বে বা কমবে। তাহলে সঠিক উত্তর হবে হার পরিবর্তিত হবে। কোন প্রক্রিয়াটি তাপ উৎপাদী? তাপ উৎপাদী প্রক্রিয়া হলো ঘনীভবন। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য হলো সাম্যের স্থিতিশীলতা। নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যামোনিয়া উৎপন্ন করেছে। বিক্রিয়াটির সাম্যাঙ্ক পরিবর্তন হবে। সাম্যাঙ্ক কিভাবে পরিবর্তিত হবে? যদি তাপমাত্রা বৃদ্ধি করি, অর্থাৎ এই বিক্রিয়াটির উপর তাপের প্রভাব রয়েছে। পরবর্তী প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনকালে
নিচের কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে আয়রন। সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন যুক্ত করলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটি অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়াটিতে তাপমাত্রা বাড়ালে কি ঘটবে? যেহেতু এটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপ যদি আমরা বাড়াই তাহলে কি হবে? তার উল্টাটা হবে, উৎপাদ হ্রাস পাবে। সঠিক উত্তর হবে ক। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের জন্য কোন প্রভাবক ব্যবহার করা হয়? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। অ্যামোনিয়া তৈরির সমীকরণটির সাম্যাঙ্ক দ্রবক দেওয়া আছে, সাম্য দ্রবক দেওয়া আছে আমাদের K1। এত হলে এই বিক্রিয়াটির ক্ষেত্রে সাম্য দ্রবক কত হবে? তাহলে K2 কত হবে? K2 এখানে যদি আমরা দেখি, দেখো প্রত্যেকটি টার্মের সাথে হাফ করে বেশি আছে, অর্থাৎ হাফ গুণ আছে, তাহলে এটা পাওয়ার হয়ে যাবে। তাহলে K2 সমান সমান কত হবে? K1 এর যে সাম্য দ্রবকটি ছিল তার পাওয়ার হয়ে যাবে হাফ, অর্থাৎ হাফ মানে কত? রুট ওভার হয়ে যাবে, অর্থাৎ সঠিক উত্তর হবে গ নাম্বার, K2 = রুট ওভার K1। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। অ্যামোনিয়া বিক্রিয়াটিতে কেসি এর একক হলো, আচ্ছা কেসি এর একক আমরা আগেও শিখেছি, আরেকবার না হয় দেখিয়ে দেই। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা সঠিক উত্তর পাবো হলো খ নাম্বার, পার মোল স্কয়ার পার লিটার স্কয়ার। আচ্ছা, আমরা এখন 81 নাম্বারটা করি। কি দেওয়া আছে? একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটিতে কেপি এর একক কোনটি হবে? ঠিক একইভাবে করব আমরা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটিএম, এটাও এটিএম, দুটি এটিএম এর গুণফল হবে এটিএম স্কয়ার, আর নিচে যাবে হলো এটিএম। তাহলে আলটিমেটলি একক কত থাকে? এটিএম থাকে। সঠিক উত্তর হবে ক। আচ্ছা, মুছে দিই আমরা আগের টার্মগুলো। আচ্ছা, বিক্রিয়াটিতে কেসি এর একক কত হবে? বিক্রিয়াটিতে কেসি এর একক কত হবে? এটা ঠিক একইভাবে আমরা করে নেব। সঠিক উত্তর তোমরা বের করবে। সাম্য দ্রবকের মান নিম্নের কোনটির উপর নির্ভর করে? সাম্য দ্রবকের মান নির্ভর করে তাপমাত্রার উপর। বিক্রিয়াটিতে কেপির একক কোনটি? বিক্রিয়াটিতে কেপির একক আমরা একইভাবে করব। কেপির একক হবে পার এটিএম স্কয়ার। আচ্ছা, বিক্রিয়াটিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1.5 অ্যাটমসফিয়ার চাপে কেপির মান দেওয়া আছে, কেসির মান নির্ণয় করতে বলেছে। তাহলে কেপি আর কেসির সম্পর্ক থেকে আমরা এটা বের করে ফেলতে পারবো। কেপি = কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন, এই ফর্মুলা থেকে আমরা বের করে নিতে পারবো। তাহলে সঠিক উত্তরটি হবে হলো আমাদের 5.6। বিক্রিয়াটির জন্য কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আমরা অনেকবার করেছি, ফার্স্টের দিকেই এই একই সম্পর্ক দিয়ে করতে হবে। ডেল এন এর মান কত হবে? এই জায়গায় আছে 2 -3 -1, তাহলে আমাদের কত হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে খ, কেপি = কেসি ইনটু আরটি টু দি পাওয়ার -2। আচ্ছা, পরবর্তী প্রশ্ন।
বিক্রিয়াটি একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটি ডেল এইচ পজিটিভ অর্থাৎ তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটির জন্য কোনটি সঠিক হবে? এই বিক্রিয়াটির ক্ষেত্রে আমরা একই সম্পর্কই ব্যবহার করব, এই সম্পর্কটি ব্যবহার করব। এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, A2 এর জন্য 1, B2 এর জন্য 1 অর্থাৎ উৎপাদের জন্য হবে +2, মাইনাস হবে 2। যেহেতু আমাদের বিক্রিয়ক আমরা 2 মোল নিয়েছি, তাহলে Kp এবং Kc এর মান সমান হবে। বিশুদ্ধ পানিতে কয়েক ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে Kw এর মান কত হবে? আচ্ছা, কত হবে? আমরা জানি পানির ক্ষেত্রে পানির অ্যাসিড বা ক্ষার যতই যুক্ত করো আমাদের Kw এর মান একই থাকে, 1 × 10⁻⁻14। কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল 1 × 10⁻⁻14। ডেসিমোলার মিথানোয়িক অ্যাসিডের বিয়োজন মাত্রা 10% হলে পিএইচ মান কত হবে? তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে? এখানে আমার দেওয়া আছে আলফার মান, অর্থাৎ আমার এখানে দেওয়া আছে আলফা সমান সমান দেওয়া আছে 10%। তা আলফা 10% হলে আমরা দশমিকে নিয়ে এটা কত হবে? 0.1। তাহলে আমরা এখানে মিথানোয়িক অ্যাসিডের জন্য H+ এর ঘনমাত্রা কত পাবো? H+ এর ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হলো এই জায়গায় কি আলফা × C হবে। আমাদের C এর মান কত হবে? ঘনমাত্রা যেহেতু বলে দিয়েছে ডেসিমোলার দ্রবণ, তাহলে C এর মান হবে 0.1। তাহলে 0.1 × 0.1, তাহলে এটা গুণ করলে হবে 0.01। পিএইচ সমান সমান আমরা লিখে দিতে পারি -log H+ আয়নের ঘনমাত্রা। তাহলে সঠিক উত্তর হবে হলো 2, গ নাম্বার উত্তর। আচ্ছা, অ্যাসিডগুলোর তীব্রতার সঠিক ক্রম কোনটি? অ্যাসিডগুলোর তীব্রতার সঠিক ক্রম কোনটি? দেখো, এখানে আমরা দেখব হলো আমাদের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। যার জারণ সংখ্যার মান সবচেয়ে বেশি হবে সেই বেশি তীব্র হবে। আমরা যদি এগুলো বের করি তাহলে আমরা পাবো ক নাম্বারটা সঠিক উত্তর, খ নাম্বারটা সঠিক উত্তর। কিভাবে পেলাম? এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে? অক্সিজেন কত? 4 × 8 আর -1 এগুলো +7 হবে ক্লোরিনের জন্য, +7 অর্থাৎ এটা সবচেয়ে বেশি হবে। এটা হবে 3 × 6 + 1, 6 - 6 + 1, এটা হবে 5। এটা +7, এটা +5, এভাবে বের করতে হবে। এভাবে বের করলে আমরা দেখব যেটা জারণ সংখ্যা সবচেয়ে বেশি হবে সেটি হবে সবচেয়ে তীব্র অ্যাসিড। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি? সবচেয়ে দুর্বল অ্যাসিড হলো ঘ নাম্বার। আমরা একইভাবে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করব, বের করলেই আমরা পেয়ে যাব। নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। নিচের কোনটি অধিক তীব্র অম্ল? অধিক তীব্র অম্ল HClO4। ঠিক একইভাবে আমরা বের করব, কারণ এটা জারণ সংখ্যা +7, ক্লোরিনের জারণ সংখ্যা +7। কোনটি ক্ষারকের তীব্রতার সঠিক ক্রম? ক্ষারকের তীব্রতার সঠিক ক্রম হলো আমাদের ক্ষারকের কেন্দ্রীয় পরমাণু আকার যত বড় হবে সেটি তত বেশি তীব্র হবে। তাহলে দেখো, এখানে লিথিয়াম থেকে আকার বড় হলো সোডিয়ামের, এর থেকে বড় হলো পটাশিয়ামের, এরকম ভাবে। তাহলে ঠিক আছে, তাহলে ক নাম্বারটা হবে সঠিক উত্তর। এখানে সবচেয়ে বড় আকার হলো আমাদের ক্যালসিয়ামের, তাহলে সঠিক উত্তর হবে ক। ঘনমাত্রা দেওয়া আছে
H2SO4 দ্রবণের pH নির্ণয় করতে বলা হয়েছে। H2SO4 যখন বিয়োজিত হয় তখন একটা H2SO4 থেকে আমরা 2 মোল H+ আয়ন পেয়ে থাকি। তাহলে pH যখন আমরা বের করব তখন কি হবে দেখো, pH সমান মাইনাস লগ, আমাদের একটা H+ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে অলরেডি 0.005, এর সাথে 2 দিয়ে গুণ হয়ে যাবে, যেহেতু একটা H2SO4 থেকে আমরা 2 মোল H+ আয়ন পেয়ে থাকি। তাহলে সঠিক উত্তর হবে হলো 2। মাটির pH বৃদ্ধিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? মাটির pH বৃদ্ধিতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড। 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH মান নির্ণয় করো। আচ্ছা, যেহেতু 4% দেওয়া আছে তাহলে প্রথম আমার এটা ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা আমরা কিভাবে বের করব? ঘনমাত্রা বের করার জন্য আমরা জানি সূত্র হলো 10x/m। x হলো যত পার্সেন্ট দেওয়া থাকবে সেই পার্সেন্টটা ডাইরেক্ট বসাই দেব। তাহলে আমার এখানে দেওয়া আছে 4%, অর্থাৎ 10 × 4, এবং NaOH এর আণবিক ভর কত? 40। তাহলে আমরা ঘনমাত্রা পেয়ে গেলাম। এই ঘনমাত্রাটার থেকেই আমরা pH বের করতে পারবো। তাহলে pH সমান আমরা লিখতে পারি pH, যেহেতু pH আমাদের এখান থেকে আমরা ডাইরেক্ট pH পাবো না, আমাদের pOH বের করতে হবে, তারপর pH বের করতে হবে। তাহলে ডাইরেক্ট বের করার জন্য আমি লিখতে পারি 14 প্লাস লগ, যেহেতু প্লাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই কারণে প্লাস চিহ্ন বসালাম, লগ আমাদের এর ঘনমাত্রা যেটা আসবে সেটা, তাহলে 10 × 4 ভাগ হলো 40, এটা করলে আমাদের pH আসবে হলো 14। সঠিক উত্তর হবে 4, 14। কোন দ্রবণের pH দেওয়া আছে 1.5, ওই দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা কত হবে? তাহলে এখান থেকে আমাদের H+ আয়নের ঘনমাত্রা বের করতে হবে। আমরা জানি pH সমান মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা, এই লগটাকে আমরা ওদিকে পাঠিয়ে দেব, সমান ওদিকে পাঠালে এটা হয়ে যাবে কত? অ্যান্টিলগ। অ্যান্টিলগের ক্ষেত্রে আমরা জানি 10 টু দি পাওয়ার হয়ে যায়, তাহলে 10 টু দি পাওয়ার, pH এর মানটা কত দেওয়া আছে আমাদের, যেহেতু মাইনাস চিহ্ন আছে উপরে মাইনাস চিহ্ন বসবে, pH এর মান দেওয়া আছে 1.5, এটি করলেই আমরা পেয়ে যাব H+ আয়নের ঘনমাত্রা। H+ আয়নের ঘনমাত্রা কত হবে? H+ আয়নের ঘনমাত্রা হবে হলো ক নাম্বার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাই। কোন অক্সাইডের জলীয় দ্রবণে, আচ্ছা কোন অক্সাইডের জলীয় দ্রবণে pH মান 7 এর বেশি হবে? 7 এর বেশি হতে হলে আমাদের কোন অক্সাইডটি নিতে হবে? দেখো, সঠিক উত্তর হবে হলো N2O। নিচের কোন দ্রবণের pH 7 অপেক্ষা বেশি? 7 অপেক্ষা বেশি এখানে কোন দ্রবণটির pH? 7 অপেক্ষা বেশি হলো আমাদের সোডিয়াম কার্বনেট, কারণ এটি হলো আমাদের ক্ষারধর্মী, বাকিগুলো অ্যাসিড টাইপের, এই কারণে এগুলো 7 অপেক্ষা কম। এটা ক্ষারধর্মী লবণ হওয়ার কারণে এর pH 7 অপেক্ষা বেশি হয়েছে। একটি বাফার দ্রবণে 0.2 মোল মনোবেসিক অ্যাসিড, আচ্ছা পিক এর মান দেওয়া আছে 0.02 মোল, উক্ত অ্যাসিডের পটাশিয়াম লবণ আছে, pH কোনটি? pH বের করতে বলা হয়েছে। তাহলে আমরা শুরু করি। তাহলে সূত্র আমরা জানি, অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে pH এর সূত্র কি? pKa প্লাস লগ, উপরে যাবে লবণের ঘনমাত্রা, নিচে যাবে অ্যাসিডের ঘনমাত্রা, কিন্তু এখানে ঘনমাত্রা দেওয়া নেই, মোল দেওয়া আছে, আমরা মোল সংখ্যা ব্যবহার করতে পারি ঘনমাত্রার জায়গায়। তাহলে আমরা যদি মান বসাই তাহলে কি হবে দেখো, তাহলে আমরা মান বসালে আমরা পাবো কত? 3.8, সঠিক উত্তর হবে 3.8। পরবর্তী প্রশ্ন,
মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য কোনটি যোগ করা হয়? ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন। মাটির পিএইচ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় কোনটি? মাটির পিএইচ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় হলো ডলোমাইট। কোন দ্বি-অম্লীয় ক্ষারের মোলার ঘনমাত্রা 0.05 মোল হলে পিএইচ কত? আচ্ছা, তাহলে পিএইচ এটা যেহেতু ক্ষারের জন্য দেওয়া আছে, তাহলে পিএইচ অবশ্যই 7 এর উপরে হবে। তাহলে পিএইচ আমরা কিভাবে বের করব? পিএইচ সমান সমান আমরা লিখতে পারি, যেহেতু দ্বি-অম্লীয় ক্ষার, তাহলে আমরা সরাসরি এর পিএইচ বের করতে পারবো না, আমাদের পিওএইচ আগে বের করতে হবে, সেখান থেকে পিএইচ বের করতে হবে। তাই আমি ডাইরেক্ট লিখে দিলাম 14। আমরা যে মাইনাস লগ করতাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস লিখলাম, প্লাস লগ। যেহেতু দ্বি-অম্লীয় ক্ষার বলেছে, তাহলে 2 গুণ হবে তার মূল ঘনমাত্রার সাথে। ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.05। তাহলে এটা যদি আমরা করি, তাহলে এটার সঠিক উত্তর পাবো হলো 13। উত্তর ঘ। 1% HCl দ্রবণে পিএইচ কত? ঠিক আমরা আগের মতোই বের করব। 1% বলতে এর ঘনমাত্রা কত বুঝিয়েছে? 10x/m এই সূত্রটি ব্যবহার করব। তাহলে ডাইরেক্ট পিএইচ আমরা বের করে ফেলবো। পিএইচ সমান সমান হলো মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা কত হবে? H প্লাস এর ঘনমাত্রা হবে হলো 10x, মানে হলো x এর মান কত জায়গা? 1। x বলতে আমরা বুঝি পার্সেন্টেজ, যত পার্সেন্টেজ দেওয়া আছে তত পার্সেন্টেজ, পার্সেন্টের পরিমাণটুকু। আর এখানে আণবিক ভর কত HCl এর? ক্লোরিনের হলো 35.5, এটা হলো তাহলে 36.5 হবে। আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর পাবো হলো 0.5। তাহলে এখানে आंसर হবে ক, সরি 0.56, आंसर হবে ক। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অক্সাইডের জলীয় দ্রবণের পিএইচ মান 7 অপেক্ষা বেশি? 7 অপেক্ষা বেশি হলো আমাদের বিইও, এটি মূলত আমাদের ক্ষারধর্মী বেরিলিয়াম অক্সাইড। এটার आंसर ছিল হলো 0.56। আচ্ছা, একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, উক্ত দ্রবণের পিওএইচ কত হবে? আচ্ছা, এর জন্য আমাদের কি করতে হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি দেওয়া থাকে, তাহলে আমরা যদি পিওএইচ বের করতে চাই, তাহলে এই সূত্রটি আমরা ব্যবহার করব ঠিক একই ভাবে। পিওএইচ সমান সমান হলো আমাদের 14, যেহেতু পিএইচ এবং পিওএইচ এর যোগফল হলো 14, এই কারণে আমরা 14 লিখে নিলাম। মাইনাস করে দেব, মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন হয়ে গেল, লগ আমাদের H প্লাস এর ঘনমাত্রা যত দেওয়া আছে ততটুকু, 10⁻⁻⁴ দেওয়া আছে, বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা পিওএইচ এর মান কত পাবো? তো পিওএইচ এর মান আমরা পাই হলো 10। সঠিক উত্তর হবে হলো গ, 10। নিচের কোন অ্যাসিড দ্রবণটির পিএইচ মান কম? পিএইচ মান কম কার হবে? পিএইচ মান যার যত বেশি ঘনমাত্রা হবে তার পিএইচ মান তত কম হবে। তাহলে এই জায়গায় সবচেয়ে বেশি ঘনমাত্রা কার আছে? 0.5, তাহলে সঠিক উত্তর হবে ক। 0.05 মোল H2SO4 এর পিএইচ কত? এটা আমি আগেও করেছি, আশা করি এটা তোমরা করতে পারবে। তারপর আমি করে দিচ্ছি।
পিএইচ, পিএইচ সমান সমান হবে মাইনাস লগ 2 ইনটু এর ঘনমাত্রা, যেহেতু H2SO4 থেকে আমরা 2 মোল H+ আয়ন পাই, তাহলে উত্তর হবে হলো ক, পিএইচ মান হবে হলো 1। সঠিক উত্তর খ, পিএইচ মান 1 হবে। 0.1 মোল NH4OH দ্রবণে পিএইচ মান কত? আচ্ছা, এটা আমরা একইভাবে করব। পিএইচ সমান সমান কত লিখতে পারি, যেহেতু এগুলা পিওএইচ বের করতে হবে তাহলে আগে 14 নিয়ে নিতে হবে ডাইরেক্ট পিএইচ বের করার জন্য। 14 প্লাস লগ কত আছে আমাদের 0.1, 0.1 তাহলে 0.1 আছে। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে সঠিক উত্তর কত আসবে, 14 প্লাস লগ 0.1, অ্যান্সার আসবে হলো 13। দুঃখিত, এখানে কে বির মান দেওয়া আছে, অর্থাৎ এটি হলো দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার হওয়ার কারণে আমরা ফর্মুলাটি চেঞ্জ আসবে, আমরা লিখব লগ ঘনমাত্রা কতটুকু হবে, ঘনমাত্রা হবে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি √kb ইনটু c, শর্টকাটে kb ইনটু c। এটা যদি আমরা করি তাহলে আমাদের সঠিক উত্তর আমরা পাবো হলো মান বসাই 14 লিখলাম, ঠিক আছে। 14 প্লাস লগ আমাদের কেবির মান কত দেওয়া আছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -5 আর সি এর মান দেওয়া আছে 0.1। এই দুটো আমরা এখন মান বসাই দেব, তাহলে আমরা অ্যানসার পাবো হলো 11.12। তাহলে সঠিক উত্তর হবে ক। HA একটা অ্যাসিড দেওয়া আছে, দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডটির আমাদের K এর মান দেওয়া আছে 2 মোল H এ POH বের করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, 0.2 মোল দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, K এর মান দেওয়া আছে, তাই POH আমরা তো অবশ্যই বের করতে পারবো। তাহলে POH আমরা কিভাবে বের করব, যেহেতু আমরা অ্যাসিড তো সরাসরি pH বের করতে পারলেও POH ডাইরেক্ট বের করতে পারি না, এই কারণে আমাদের আগে 14 আনতে হবে, অর্থাৎ আগে pH বের করতে হবে, তারপর সেটাকে 14 থেকে বিয়োগ করতে হবে। আমি শর্টকাটের জন্য একসাথে লিখে ফেলছি, লগ √, ঘনমাত্রা যদি আমি বের করতে চাই Ka ইনটু C। Ka ইনটু C করলে আমরা পেয়ে যাব সঠিক অ্যান্সার। এখানে সঠিক অ্যান্সারটি হলো আমাদের 10.778। আশা করি তোমরা করে দেখবে, এই ফর্মুলাতে বসাইলে হয়ে যাবে। নিচের কোনটি বাফার দ্রবণ? বাফার দ্রবণ কোনটি? আমাদের রক্ত একটি বাফার দ্রবণ অবশ্যই। নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? ক্ষারীয় বাফার দ্রবণ হলো একটি দুর্বল ক্ষার নিতে হবে এবং তার লবণ, তাহলে সঠিক উত্তর হবে খ। এটি মূলত অ্যাসিড আর এটা তীব্র ক্ষার হওয়ার কারণে এটা হবে না, তাহলে সঠিক উত্তর হবে খ। 0.02 মোল H2SO4 এর pH মান নির্ণয় করো। এটা অনেকবার আমি করে দিয়েছি, এটা তোমরা করবে। ফর্মুলা আগেরটাই হবে, আগের মতো করেই করবে, তাহলে সঠিক উত্তর হবে হলো 1.39। ডেসিমোলার ইথানোয়িক অ্যাসিডের K এর মান দেওয়া আছে, pH কত? তাহলে এটাও ঠিক একইভাবে আমরা করব। pH সমান সমান কত হবে, pH মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা। H+ আয়নের ঘনমাত্রা আমরা কিভাবে পাবো, যদি শর্টকাট করি তাহলে √Ka ইনটু C। কত হয়, আমরা যদি ক্যালকুলেশন করি, আমার যেহেতু ডেসিমোলার দ্রবণ তাহলে আমাদের C এর মান হবে হলো 0.1। 0.1 হলে আমরা যদি ক্যালকুলেশন করি লগ √,
কে এর মান দেওয়া আছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -5, সি এর মান আমরা জানি 0.1, যেহেতু ডেসিমোলার দ্রবণ, তাহলে সঠিক উত্তর হবে 2.87। 2.87 হবে সঠিক উত্তর। ক নাম্বার। কোন অম্ল ক্ষারক টাইট্রেশনের সমতুল বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায় না? মূলত যদি আমরা দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষারক নেই তাহলে সেটার আমরা টাইট্রেশন বিন্দু নির্ণয় করতে পারি না, সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। 5 ml 0.05 মোল H2SO4 দ্রবণে 15 ml পানি যোগ করলে মিশ্রণের pH কত হবে? যেহেতু 15 ml পানি যোগ করেছি তাহলে আমরা ফর্মুলাটি ব্যবহার করব S1V1 H2V2। এখান থেকে আমরা পরিবর্তিত ঘনমাত্রাটা বের করে নিব। পরিবর্তিত ঘনমাত্রা কিভাবে বের করব? S1 এর মান হবে আগে যে আমাদের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ছিল ইনটু তার আয়তন ভাগ হলো টোটাল পাত্রের আয়তন 5 ml এবং পরবর্তীতে 15 ml যোগ করার কারণে হবে হলো 20 ml। এখান থেকে আমরা পাই হলো পরিবর্তিত প্রকৃত ঘনমাত্রা হলো 5 ইনটু 10 টু দি পাওয়ার -3। এটা আমরা পেলাম হলো প্রকৃত ঘনমাত্রা। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট পিএইচ বের করে ফেলতে পারবো। পিএইচ এর সূত্র বসালেই হবে পিএইচ সমান সমান, আমরা জানি এখানে নোটিস করার একটি বিষয় আছে, সালফিউরিক অ্যাসিড থেকে আমরা 2 মোল H+ আয়ন পাই। তাহলে অবশ্যই যখন ঘনমাত্রা নির্ণয় করব, ঘনমাত্রা বসাবো তখন 2 দিয়ে গুণ করতে হবে। 2 ইনটু আমাদের যেই মানটি আছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -3, এটা করলে আমরা পিএইচ পেয়ে যাব 2। সঠিক উত্তর হবে খ। পরবর্তী প্রশ্ন, 1.5% H2SO4 দ্রবণে OH- এর ঘনমাত্রা কত? এটা আশা করি তোমরা পারবে, তারপর আমি করে দিচ্ছি। আগেরটি যদি তোলা না হয়ে থাকে একটু ভিডিওটি পজ করে নিয়ে তুলে নাও। ঠিক আছে, আমাদের এই জায়গায় x এর মান দেওয়া আছে 2.5%। এখন OH এর ঘনমাত্রা আমাদের বের করতে হবে। তো OH এর ঘনমাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের আগে বের করতে হবে আমাদের এই জায়গায় POH কতটুকু আছে। তাহলে POH কতটুকু আছে সেটা বের করতে পারলেই তো আমরা ডাইরেক্ট বের করে ফেলতে পারবো ঘনমাত্রাটুকু। তাহলে POH আগে বের করে নেই। POH এখানে কতটুকু আছে, যেহেতু এটা অ্যাসিড তাহলে ডাইরেক্ট বের করতে পারবো না, এই কারণে আমি 14 নিয়ে নিলাম আগে। তোমরা মূলত আগে পিএইচ বের করবে, তারপর 14 থেকে পিএইচ এর মান বিয়োগ করলে POH এর মান পাবে। তাহলে আমি 14 প্লাস বসালাম হলো লগ ঘনমাত্রা, অবশ্যই এখানে 2 মোল হওয়ার কারণে আমরা 2 দিয়ে গুণ করে নেব। আমরা একটি ফর্মুলা জানি 10x/m, তাহলে 10x এর মান এই জায়গায় দেওয়া আছে 2.5। আমরা আগের অঙ্কগুলো যেভাবে করেছি ঠিক সেভাবেই। আর H2SO4 এর আণবিক ভর খুব সম্ভবত 98 হওয়ার কথা, 98 হবে। তাহলে এটা করলে আমরা POH কত পাবো? মাউস দিয়ে লেখার কারণে লেখাগুলো একটু খারাপ হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত, একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে আমাদের POH এর মান আমরা পাবো হলো 13.7। 13.7 পেলে এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট পিএইচ বের করে ফেলতে পারি। আমরা জানি POH থেকে আমরা H+ এর ঘনমাত্রা কিভাবে পাবো, আমরা জানি POH সমান সমান হলো মাইনাস লগ OH আয়নের ঘনমাত্রা, OH মাইনাস আয়ন যে আছে তার ঘনমাত্রা। তাহলে এখান থেকে আমরা অ্যান্টিলগ করলে পেয়ে যাব, অ্যান্টিলগ করে দিবে 10 টু দি পাওয়ার মাইনাস এত হবে। 10 টু দি পাওয়ার মাইনাস এত বসাইলে আমরা পেয়ে যাব অ্যানসার। তাহলে সঠিক উত্তর হবে 1.95 ইনটু 10 টু দি পাওয়ার -14। তোমরা এটা অবশ্যই করে দেখবে। POH এর মান এখানে বসাবে, তারপর 10 টু দি পাওয়ার মাইনাস হবে হলো 13.7, যেটা হবে সেটাই উত্তর। নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? এখানে ক্ষারীয় বাফার দ্রবণ কোনটি? এটা তো হবেই না, এটা অ্যাসিড। এটা তীব্র ক্ষার হবে না, এটাও হবে না, আমাদের এটা হবে হলো ক্ষারীয় বাফার দ্রবণ, যেহেতু এটা
ক্ষার এবং তার লবণ, দুর্বল ক্ষার এবং তার লবণ হলো ক্ষারীয় বাফার দ্রবণ, তাহলে উত্তর হবে ঘ। 5 × 10⁻³ মোল H2SO4 দ্রবণের pH মান কত? অনেকবার করে দিয়েছি, তোমরা এটা করবে। এটার সঠিক উত্তর হবে হলো খ 2। যদি সূত্রটি ভুলে যেয়ে থাকো তাহলে আগের পেজে আছে, একটু ভিডিওটি আগালে দেখতে পারবে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের গাণিতিক প্রকাশ কোনটি? সঠিক উত্তর ক আলফা = √Ka/c। কোন দ্রবণের pH 12 হলে OH- আয়নের ঘনমাত্রা কত হবে? pH যদি 12 থাকে, OH- আয়নের pH 12 থাকলে POH কত হবে? 14 - 12। তাহলে 14 - 12 যদি করো তাহলে আমরা একইভাবে POH = -log এটা করব। এখান থেকে H+ আয়নের ঘনমাত্রা আমরা ডাইরেক্ট বের করতে পারবো আগের ম্যাথের মতোই। তাহলে সঠিক উত্তর হবে হলো ক। 0.3 মোল CH3COOH দ্রবণের pH কত? K এর মান দেওয়া আছে, এটাও আমরা আগে করেছি, তারপরেও দেখিয়ে দেই। H+ pH দেওয়া আছে, pH আমরা জানি -log, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, log √Ka/c। K এর মান দেওয়া আছে আমাদের এখানে, K এর মান কত দেওয়া আছে? K এর মান দেওয়া আছে 1.8 × 10⁻⁵ আর C এর মান দেওয়া আছে 0.3। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি সঠিক উত্তর পাবো হলো 2.63। আচ্ছা, কোন লবণটির জলীয় দ্রবণ pH 7 অপেক্ষা বেশি? pH 7 অপেক্ষা বেশি লবণ হলো সোডিয়াম কার্বনেট, এটা আগেও আসছিল, আমরা সলভ করেছি। নিচের কোনটির জলীয় দ্রবণের pH সর্বাধিক? জলীয় দ্রবণের pH সর্বাধিক কোনটি হবে? অ্যামোনিয়া, কারণ এটি ক্ষারধর্মী, ক্ষারধর্মী হলে pH অবশ্যই 7 এর বেশি হয়। নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? ক্ষারীয় বাফার দ্রবণ হলো আমাদের গ নাম্বারটা, সেম কোশ্চেনই। নিচের কোন জোড়াটি দিয়ে বাফার দ্রবণ তৈরি করা হয়? সঠিক উত্তর ক। দুটি অম্লীয় দ্রবণের pH যথাক্রমে 3 ও 6 হলে প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়? তাহলে এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা লিখব হলো pH এর জন্য 10⁻, প্রথমটার জন্য কত হবে? যেহেতু অ্যান্টিলগ নিতেছি, pH = আমরা কি জানি -log H+ আয়নের ঘনমাত্রা। তাহলে প্রথম দ্রবণের ক্ষেত্রে H+ আয়নের ঘনমাত্রা কত হবে? 10⁻³ আর দ্বিতীয় দ্রবণটির জন্য কত হবে? 10⁻⁻6 আসবে কত? 1000। অর্থাৎ কি প্রথম দ্রবণ বাই দ্বিতীয় দ্রবণ করেছি, তাহলে প্রথম দ্রবণ সমান কি হবে? 1000 গুণন দ্বিতীয় দ্রবণ, তাহলে প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা 1000 গুণ বেশি অম্লীয়। কোন দ্রবণের pH দেওয়া আছে 1.5, ওই দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা কত? এটা অবশ্যই তোমরা করবে। সঠিক উত্তর হবে হলো 3.6 × 10⁻²। pH = আমরা কি জানি? pH = আমরা জানি -log H+ আয়নের ঘনমাত্রা। তাহলে এখান থেকে আমাদের H+ আয়নের ঘনমাত্রা বের করতে বলা হয়েছিল। H+ আয়নের ঘনমাত্রা বের করতে হলে আমরা কি করব? pH এর যা মান আছে, লগটা সমান ওদিকে গেলে কি হবে? অ্যান্টিলগ, মানে 10⁻- pH এর মান, 10⁻- pH এর যে মানটি আছে কত? 1.5, মেবি 1.5 বসালাম, তাহলে যেটা আসবে সেটা কি? H+ আয়নের ঘনমাত্রা। আচ্ছা, মানব রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান? সঠিক উত্তর হলো সোডিয়াম বাইকার্বনেটের যে বাফার দ্রবণটি আছে সেটা। 3.5% Na2CO3 দ্রবণে pH কত? এগুলো একই ধরনের অঙ্কই আসছে সব। এটা হবে 13.8, ওই যে 10x/m এই সূত্রটি দিয়ে করবে, তাহলেই পেয়ে যাবে তোমরা। মানব দেহের যেহেতু এটা ক্ষারধর্মী, তাহলে অবশ্যই 14+ করে নিতে হবে।
মানবদেহের কোন বাফার দ্রবণটির পিএইচ নিয়ন্ত্রণ করে? এটা হলো বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ খ নাম্বারটা হবে সঠিক উত্তর। খ নাম্বার সঠিক উত্তর। নিচের কোন বাফার দ্রবণ মানবদেহের রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে না হলো কার্বনেট বাফার দ্রবণ। মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ, এটা অবশ্যই পিএইচ এর একটা চার্ট আছে, সেখান থেকে তোমরা মুখস্থ করে নেবে। 7.4 মানুষের পিএইচ এর রক্তের মান 7.35 থেকে 7.45 এর মধ্যে, এভারেজ করলে 7.4 আসে, সঠিক উত্তর। মাটির পিএইচ বেশি হলে ফসল ফলানোর জন্য নিম্নের কোনটি প্রয়োজন? মাটির পিএইচ বেশি হয়ে গেছে, তাহলে এখন আমাদের পিএইচ কমাতে হবে। পিএইচ কমাতে হলে আমরা টিএসপি ব্যবহার করব। নিচের কোন দ্রবণের পিএইচ মান সবচেয়ে বেশি? পিএইচ এর মান সবচেয়ে বেশি হবে যার ঘনমাত্রা সবচেয়ে কম হবে, তার পিএইচ মান সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা দেখি এখানে সবচেয়ে ঘনমাত্রা কার কম আছে, 10⁻⁻1 সবচেয়ে কম ঘনমাত্রার, তাহলে ওর পিএইচ সবচেয়ে বেশি হবে। নিম্নের কোনটির নিম্নোক্ত পরিবর্তনটি কোন ধরনের? এখানে পরিবর্তনটি হলো পরমাণুকরণ তাপ। বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী, ডেলএস কে বলা হয়। ডেলএস কে আমরা কি বলি? এখানে ডেলএস কে আমরা বলি হলো ইলেকট্রন আসক্তি। একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটির প্রশমন তাপের মান কত? প্রশমন তাপের মান কত হবে? বিক্রিয়াটির প্রশমন তাপের মান হবে হলো -50.4 কিলোজুল। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিচের কোন অ্যাসিডটির প্রশমন তাপ সর্বাধিক? কোন অ্যাসিডটির প্রশমন তাপ সর্বাধিক? HF। একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটির প্রশমন তাপের মান কত? সেম, একই কোশ্চেন, উত্তর -50.4। এর তড়িৎ ঋণাত্মকতার মান 3 হলে HA ও MO এর প্রশমন তাপ নির্ণয় করো। এটার উত্তর হবে হলো খ। প্রশমন তাপ মূলত আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওটি ভালোভাবে দেখলে তোমরা প্রশমন তাপটি ভালোভাবে বুঝতে পারবে। কক্ষ তাপমাত্রায় HCl ও NaOH এর প্রশমন তাপের মান কত হবে? সঠিক উত্তর হবে গ। নিচের কোনটির বিক্রিয়া তাপ অধিক? বিক্রিয়া তাপ অধিক হবে হলো NaOH প্লাস HF এই বিক্রিয়াটির। CH3COOH প্লাস NaOH এই বিক্রিয়াটিতে ΔH এর মান কত হবে? আমরা পরবর্তীতে একটা ভিডিওতে সবকিছু দেখিয়ে দেব, প্রশমন তাপ, বন্ধন তাপ, বিক্রিয়া তাপ সবকিছু আমরা দেখাবো একসাথে। তোমরা আপাতত এটি দেখে রাখো, যারা পারো তারা মিলিয়ে নাও অ্যান্সারটি। কোন বিক্রিয়ায় প্রশমন তাপ এর মান সবচেয়ে কম? প্রশমন তাপের মান সবচেয়ে কম হলো ঘ নাম্বার। নিচের কোন গ্যাসটির জ্বালানি ক্ষমতা সবচেয়ে বেশি? জ্বালানি ক্ষমতা সবচেয়ে বেশি হলো মিথেন গ্যাসের। কোন বিক্রিয়ায় তাপ শোষিত হয়? তাপ শোষিত হয় হলো ঘ নাম্বার, এই বিক্রিয়াটিতে তাপ শোষিত হবে। আচ্ছা, আমাদের কয়েকটি বন্ধন শক্তির মান দেওয়া আছে, বন্ধন শক্তির মানের পর আমাদের ΔH এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা এখানে বন্ধনগুলো দেখি। CH আছে, CH, Cl, ΔH এর মান আমাদের নির্ণয় করতে হবে। আমাদের ক্লাসের পরবর্তী অংশে দ্রবণ তাপ এবং এই ΔH নির্ণয়ের ম্যাথগুলো একসাথে সলভ করা হবে। তোমাদেরকে পরবর্তী পার্টটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। আপাতত আমরা এখানে
249 পর্যন্ত এমসিকিউটি সলভ করেছি, এমসিকিউ সলভ করেছি। 250 থেকে পরবর্তী এমসিকিউ গুলো পরবর্তী অংশে রেকর্ড করা হবে। আশা করি পরবর্তী ভিডিওটি তোমরা দেখবে এবং আমাদের পাশেই থাকবে। আরো বিস্তারিত ভিডিও এবং নতুন কোনো কিছু শিখতে চাইলে আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো। আমাদের পেজের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকের ক্লাসটি এই পর্যন্তই।